স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশের রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র চর্চা খুব একটা হয় না, তবে যখন যারা ক্ষমতা থাকেন তাদের কাছেই গণতন্ত্রের নিত্য নতুন পাঠ নিতে হয় আমাদের। তাই দশম সংসদের প্রধান বিরোধী দল হয়েও জাতীয় পার্টি সরকারেও আছে, বর্তমান সরকারকে অবৈধ দাবি করেও মাঠের আন্দোলন থেকে দূরে সরে গেছে নবম সংসদের প্রধান বিরোধী দল বিএনপি। আবার নিয়ম নীতির দোহাই দিয়ে সরকারি দল আওয়ামী লীগও বিরোধী রাজনৈতিক জোটের গণতান্ত্রিক অধিকার হস্তক্ষেপ করছে। এসব নিয়ে আজকের আলোচনা যেমন খুশি গণতন্ত্র। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট এম আমিনউদ্দিন এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট আমিনউদ্দিন আহমেদ, আপনার কাছেই আমি এম আমিনউদ্দিন আপনার কাছে আমি প্রথম প্রশ্ন করতে পারবো যে চাইবো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকায় যদি একটি সমাবেশ করতে চান তাহলে তাকে কি করতে হবে? আপনার এই প্রশ্নটা আপনি যে কারণে প্রশ্ন করছেন আমি সেটা বুঝতে পারছি। আমার মনে হয় আপনি বলতে যাচ্ছেন যে উনি হাইকোর্টে যে আইনজীবীদের মহাসমাবেশ যেটা ছিল সেখানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট তো ওনার সমাবেশ ছিল না, এখানে তো ওনার অন্য সমস্যা সভা ছিল সমাবেশ। মানে সুপ্রিম কোর্টে যেটা আপনি জানেন, আপনি তো যদিও আইনজীবী না কিন্তু আপনি কিন্তু সংবিধান নিয়ে অনেকদিন ধরে আমি জানি, আমার জানার মতে আপনি কত 10-12 বছর থেকে সংবিধান নিয়ে নড়াচড়া করেন এবং আপনি সংবিধানটা ভালো মতো জানেন। তো আপনি তো জানেন যে আর্টিকেল 37-এ অনুচ্ছেদ 37-এ আমাদেরকে সভা সমাবেশ করার অধিকার দেওয়া আছে, কিন্তু এখানে একটি কথা বলা আছে যে রিজনেবল রেস্ট্রিকশন, যেটা বাংলায় হচ্ছে যে কথাটা বাংলায় বলা হচ্ছে যে আছে কি হচ্ছে যে আরোপি জনশৃঙ্খলা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে করা যাবে। অর্থাৎ আইন যে যদি কোনো বাধা না থাকে সেই ক্ষেত্রে সমাবেশ করা যাবে। আমি এখন একটি স্পেসিফিক কথা বলতে চাই যে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে যে মিটিং এর কথা ছিল আইনজীবীদের মহাসমাবেশ, আপনি জানেন সুপ্রিম কোর্ট একটা সেন্সিটিভ জায়গা। সুপ্রিম কোর্টে কোনো কিছু করা যাবে কিনা না আমি জানি না। বাংলাদেশ না পৃথিবীর কোন সুপ্রিম কোর্টে কোন সেই ব্যাপারে আমি জানি যে আমি আপনাকে বলছি না, আমি 2012 সালে যে হাইকোর্ট রুলস হয়েছে সেখানে স্পষ্ট নিষেধই করা হয়েছে আমাদের যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোন ধরনের, এবং বিচারপতি মতিনের জাজমেন্টও একটা আছে। না, মতিন সাহেবের জাজমেন্টে ইনজাংশন ছিল যে মিছিল টিছিল করা যাবে না, কিন্তু 2012 এর 21 নভেম্বর যে আমাদের হাইকোর্ট রুলসে যে অ্যামেন্ডমেন্ট করা হলো সেখানে কিন্তু একটা নতুন চ্যাপ্টার ঢোকানো হলো, মিসেলেনিয়াস চ্যাপ্টার, যেটা হচ্ছে চ্যাপ্টার 16A হিসেবে মিসেলেনিয়াস। সেইখানে হচ্ছে রুল 4 এর 3 তে বলা হলো স্পষ্টভাবে নো পারসন whether he is a member of a bar, মানে আমরা আইনজীবী হই, or a law clerk অথবা আমাদের ক্লার্ক হোক, or a member of the court staff or other person, মানে আপনিও যে কেউ other shall hold or arrange any procession, enchant, slogan, or engage in a meeting or engage in demonstration in the court premises or any part of the court building. এটা সিনিয়র আইনজীবীদের একটা বৈঠকের পরিপ্রেক্ষিতেই এইটার মানে সবাই মিলে একমত হয়েছিল। হ্যাঁ, সেটা তো সবাই মিলে একমত হয়েছিল। আমরা সকলে, কিন্তু আমিন ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আমি বলছি আমিন ভাই, সুপ্রিম কোর্টেরটা আমি জানতে চাইছি না, আমি জানতে চাইছি যে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া যদি অন্য কোথাও যদি মিটিং, আমরা তো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, আমি আপনাকে বলি উনি তো সাথে সাথে কিন্তু প্রেস ক্লাবে মিটিং করেছেন। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন করতে পারবেন না। আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি ঠিক জানি না ঘটনাটা, যদি ইঞ্জিনিয়ারদের কোনো সমস্যা থাকে ওনারা যদি একটা পারমিশন নিতে হয়, যারা এটা পারমিশন নিয়েছেন, রসিদ দিয়েছেন, রসিদ আমি জানি, সেটা যদি হয়তো এটা অন্যায় হয়েছে সেটা আমি তো কখনো স্বীকার করবো না, আমি তো অন্যায়কে কখনো মানে ন্যায় বলবো না। কিন্তু আমি বলছি সুপ্রিম কোর্টের কথাটা আমি বলছি, সুপ্রিম কোর্টে যে মিটিংটা ডাকা হলো, যে সমাবেশ করা হলো, জানেন সুপ্রিম কোর্টে আপনি আরেকটা জিনিস দেখেন, এই যেখানে সমাবেশ স্থল তার থেকে কিন্তু 200 গজ দূরে কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচারের ট্রাইব্যুনাল, এটা তো আপনিও জানেন, আমরা সকলে জানি। 200 গজ হাইকোর্ট মানে বিল্ডিংটা হচ্ছে 50 গজ না 20 গজের ভিতরে, আমাদের যে কোর্ট বিল্ডিংটা 20 গজের ভিতরে। সেটা যদি আইনের মধ্যে না থাকে, আইনের যদি ব্যাখ্যা থাকে, এবং হাইকোর্ট রুলস 2012 আমারও একটু দেখা আছে, সেটা সত্যি এটা আছে, মানে এটা স্পষ্ট। কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে উনি এটা করতে পারবেন না কেন? না, আপনি একটা জিনিস জানেন যে দুই ধরনের বাধা থাকে, একটা সম্পূর্ণ বাধা আর একটা হচ্ছে অনুমতি সাপেক্ষ। এটা কিন্তু সম্পূর্ণ বাধা, এখানে অনুমতি দেওয়ার কোনো স্কোপ নাই। তার মানে বেগম জিয়া চাইলে ঢাকার যে কোনো জায়গায় সমাবেশ করতে পারবেন, উনি যদি সংবিধানে আছে, না হলে তো ওনারা আদালতেই আসতে পারেন যদি ওনাদের কেউ বাধা দেয়। ওনার যে আর্টিকেল 37 যে রাইটটা আছে, এবং এটা তো তার ওনার মৌলিক অধিকার।
সেটার জন্য উনি আসতে পারবেন। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমরা আপনার কাছে জানতে চাইবো যে সুপ্রিম কোর্টের, হাইকোর্টে এরকম একটি স্পষ্ট রুল থাকা সত্ত্বেও 2012 সালের রুলটির ঠিক ফর্মুলেশনের সঙ্গে না থাকলেও রুলটি যখন হচ্ছে তখন আমরা সাংবাদিকরা তার সাথে খুব নিবিড়ভাবেই থেকেছি। আপনাদের পক্ষ থেকেও বা বিএনপির যারা সে সময় শীর্ষস্থানীয় নেতৃত্ব ছিল তারাও সে সময় স্বীকার করেছেন পরপর কয়েকটি ন্যাক্কারজনক ঘটনার পরে সুপ্রিম কোর্টের দরজায় লাথি, মিছিল, প্রচন্ড পরিমাণে ভাঙচুর এগুলি পরে যে এখানে কোনো রকম আর এই ধরনের রাজনৈতিক কোনো কর্মসূচি হবে না। কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনও যে এটা হতে পারলো না, এর কারণ আপনি কি বলে মনে করেন? এবং অ্যাডভোকেট আমিনুদ্দিন যেটি বলছিলেন যে আপনারা আদালতে যেতে পারতেন, যে কেন আপনাদেরকে সেখানে সমাবেশ করতে দেওয়া হলো না। অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি কিন্তু রাজপথে না, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে, এবং সেখানে ডিউলি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পারমিশন আছে, সেখানে আমাদের ওখানকার ভাড়া মেটানো আছে, সাংবাদিকদেরকে রসিদ দেখানো হয়েছে, সেখানে পুলিশকে ডিউলি ইনফর্ম করা আছে, সেটাও দেখানো হয়েছে। এরপরে এই অনুষ্ঠান করতে না দেয়াটা এটাই প্রমাণ করে যে ওই আপনার সুপ্রিম কোর্টে বলেন আর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বলেন, গণতন্ত্র যে নেই, গণতন্ত্র যে কবরে চলে গেছে, এটা প্রমাণ করে। এই যে আপনি কথাটা বললেন যে সুপ্রিম কোর্টের ভেতরে সভা করা যাবে না, প্রথম কথা হলো যে ওই দিন কিন্তু অ্যাডভোকেট আমিনুদ্দিন সাহেব বলেছেন যে পাশেই কিন্তু ট্রাইব্যুনাল আছে, কিন্তু সেদিন কি বার ছিল? শনিবার ছিল, বন্ধের দিন ছিল, তাই না? সেদিন ছিল বন্ধের দিন। আমিন ভাই, আমার সরি আজম ভাই, আমার ওই যে সভাটা হয়েছিল সে পরপর কয়েকটা সভা তো, যেখানে আইনজীবীরা, সেখানে এই কথাটি উঠেছিল যে বন্ধের দিনে আমরা এরকম কোনো কিছু করব কিনা, এবং সবাই মিলে একমত হয়েছিলেন যে আমরা বন্ধের দিনেও করব না। আমার একদম স্পষ্ট মনে আছে। এখনো কিন্তু আইনের কথাটা আমি আসছি না, মানে যেখানে তারা একমত হয়েছিল এখনো কিন্তু নিয়মিতই ওই সুপ্রিম কোর্টের যে অডিটোরিয়াম, সেখানেও কিন্তু সভা হচ্ছে, আইনজীবীদের সমাবেশ, এইখানেই আসেন। ওই দিনও কিন্তু আইনজীবীদের সমাবেশ ছিল। অতিথি বাইরের থাকতে পারে, একজন প্রধান অতিথি বাইরের, ম্যাডাম খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন, কিন্তু সমাবেশটি ছিল কিন্তু আইনজীবীদের সমাবেশ, অরাজনৈতিক সমাবেশ, অরাজনৈতিক, সম্পূর্ণভাবে অরাজনৈতিক সমাবেশ ছিল। এই একটা বিষয়। আরেকটা বিষয়, আমাদের দেশ যে স্বৈরাচারের কবলে পড়েছে, একনায়কতন্ত্রের কবলে পড়েছে, তার আরেকটি প্রমাণ হলো যে উনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক, উনিও জানেন যে সুপ্রিম কোর্ট প্রেমিসেসে এইভাবে পুলিশ করতে পারে না, এইভাবে বাধা দিতে পারে না, এইভাবে ভাঙচুর করতে পারে না। মানে বেআইনি একটি ঘটনা যাতে না হতে পারে সেটা বাধা দিবে না পুলিশ? না, পুলিশের কাজই তো মোটামুটি এটা। ওইখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলতে পারতো, সুপ্রিম কোর্ট পুলিশকে ডাকতে পারতো যে আমরা অনুমতি দেইনি, তারপরেও তারা করছে, আপনারা এটা করেন। সুপ্রিম কোর্ট কিন্তু পুলিশকে ডাকেনি। মানে আপনি বলতে চাচ্ছেন প্রধান বিচারপতি বা তার তরফ থেকে রেজিস্ট্রার ডাকেননি? না, বরং রেজিস্ট্রারকে তারা ডেকেছেন, তখন রেজিস্ট্রার একটা বিবৃতি দিয়েছেন, সেটা অন্য জিনিস। কিন্তু রেজিস্ট্রার অথবা চিফ জাস্টিস ওনারা কিন্তু পুলিশকে ডাকেননি। আর পাশাপাশি আমি বলতে চাই যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কি হয়েছিল? কিছু হয়নি। আচ্ছা, আপনি আসেন নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জে যে সভাটি করবার কথা ছিল, সেখানে কি হয়েছিল? অর্থাৎ এই সরকার বিএনপিকে কোনো ধরনের সভা সমাবেশ যাতে না করতে পারে, একেবারে নানান ভাবে এটাকে আটকে দেওয়া বা বেঁধে দেওয়ার একটা ব্যবস্থা করছে। বাংলাদেশের জন্য কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ড। আমি অবশ্যই অ্যাডভোকেট আমিনুদ্দিনের কাছে এই বিষয়টি জানতে চাইছিলাম যে আসলে আমরা বেগম জিয়া যেখানেই সমাবেশ করতে চাচ্ছেন সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে বাধা। যাই হোক, আমরা অ্যাডভোকেট আজম আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে আপনারা তো 10টা থেকে 1টি পর্যন্ত আদালত বর্জন করার ডাক দিয়েছিলেন আজকে। আজকে bdnews24.com আপনি দেখেছেন কিনা যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে সভাপতি আছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, তিনি আজকে 10টা 5 মিনিট আপিল বিভাগের শুনানিতে অংশ নিয়েছেন। মানে উনি বর্জনের ডাক দিয়েছেন, উনি আবার এটাতে গেলেন, এটা কি আসলে বিএনপির একটা অবস্থা তুলে ধরে কিনা? না না না, উনি যে গেছেন, একটা বিশেষ মামলা ছিল, কামারুজ্জামানের মামলা ছিল। না, মানে যার মামলায় থাক উনি তো আদালত বর্জনের আহ্বান জানিয়েছেন। এটা কার মামলা সেটা বড় কথা নয়, উনি যে গেছেন এই ব্যাখ্যাটা উনি দিতে পারবেন, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আর আমি জানিও না যে উনি গিয়েছেন। না, উনি আজকে 10টা 5 মিনিটে গিয়েছিলেন। না, গিয়েছিলেন সেটা আমি নিজে ছিলাম কোর্টে। জি, ওই সময় 1 নম্বর কোর্টে আমি নিজে ছিলাম। উনি দিতে পারবেন। আচ্ছা, আমরা আবারো আপনার কাছে আসবো। আমি একটু ব্যারিস্টার শামীম পাটোয়ারি আপনার কাছে আসি। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সাহেব এখন মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত। প্রধানমন্ত্রীর হয়ে তিনি আসলে কি করছেন আপনার জানা আছে? আপনি তার উপদেষ্টা। ঠিক, আসলে এই ব্যাপারটি সুনির্দিষ্টভাবে আমার জানা নেই, তবে হ্যাঁ, আমাদের পার্টিতে একটি অস্বস্তিকর অবস্থা আছে, সেটা হচ্ছে আমাদের 2জন ব্যক্তি মন্ত্রিসভায় আছেন। তো এটি আসলে কিছুটা
সংবিধানের সাথে সাংঘর্ষিক, কারণ আমরা ওয়েস্টমিনিস্টার মডেল ফলো করছি, যেখানে যারা মন্ত্রী হবেন তারা ক্যাবিনেটে যেমন রেসপন্সিবল থাকবেন, অ্যাট দ্য সেম টাইম নিজের দলের কাছে রেসপন্সিবল থাকবেন। এখন প্রধান বিরোধী দল থেকে কেউ যদি ক্যাবিনেট মেম্বার হয়, তাহলে উনি যদি দলের বিরুদ্ধে যান, তাহলে ফ্লোর ক্রসিং এর জন্য ওনার দলের আমি এই বিষয়টি, আপনি দুইজন মন্ত্রীর কথা বলছেন, আপনি কোন দুজন মন্ত্রীর কথা বলছেন? আনিসুল ইসলাম পানি সম্পদ মন্ত্রী, আরেকজন হচ্ছে সমবায় মন্ত্রী, মানে মশিউর রহমান রাঙ্গা, যিনি প্রতিমন্ত্রী আছেন। আপনি এরশাদ সাহেবকে বলবেন? আমি এই কারণে বলবো যে এরশাদ সাহেব ক্যাবিনেটের মেম্বার না, মন্ত্রীর পদমর্যাদায় একটি স্পেশাল অ্যাটাচে, একজন স্পেশাল এনভয় ওনাকে বলতে পারি। এটি সাংবিধানিক স্ট্যাটাস কি আমি জানি না, এটি ক্যাবিনেটের পার্ট কিনা তাও বলার কোনো স্কোপ নেই, কারণ ক্যাবিনেট বলতে যেটা বোঝায় অবশ্যই এটি তার মধ্যে পড়ে না। তবে ক্যাবিনেট বলতে যেটা বোঝায় ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা, হ্যাঁ, মর্যাদা সরকার যে কাউকেই দিতে পারে। বিরোধী দলের নেত্রী উনিও তো অনেক মর্যাদা থাকেন, উনিও সরকারের সুবিধা পেয়ে থাকেন। বিরোধী দলের নেত্রীর এক মর্যাদা বলছি, হ্যাঁ, প্রধানমন্ত্রীর দূত, এখন প্রধানমন্ত্রীর সাথে স্বার্থে যে কোনো পার্টিকুলার ইস্যুতে যে কাউকে দুধ দিতে পারেন, সেটি সংবিধানের সাথে আমি সাংঘর্ষিক মনে করি না। কিন্তু ক্যাবিনেটের পার্ট হওয়াটা দ্যাট কিছুটা কন্ট্রাডিক্টরি, বিকজ ওখানে ফ্লোর ক্রসিং ইস্যুটা চলে আসে, অ্যাট দ্য সেম টাইম দায়বদ্ধতার ইস্যুটা চলে আসে। আচ্ছা, প্রধানমন্ত্রীর দূত হয়ে উনি আসলে কি করছেন? আমি যতটুকু ব্যক্তিগতভাবে জানি, উনি চেষ্টা করছেন মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের যে শ্রম বাজারটি বন্ধ হয়ে গেছে এটি কিছুটা ওপেন করার চেষ্টা করছেন, এটুকু আমার নলেজে আছে, ব্যক্তিগত নলেজে। কিছুদিন আগে যে তিনি সরকারি দলের বর্তমান শাসনকে হিটলার মুসোলিনির শাসনের সাথে তুলনা করলেন, সেটা কি মানে উনি মানে উনি এটা ওনার এই পর্যন্ত, এখন পর্যন্ত কি শেষ পজিশন? যে মানে রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, তবে আমি তো বলবো যে উনি একটা ফেয়ার কমেন্ট করেছেন, এবং অবশ্যই বিরোধী দলের যেটুকু ভূমিকা রাখার কথা, যেটা আমাদের অন্যান্য এমপিদের রাখা দরকার ছিল, কিছুটা হলেও তিনি রাখার চেষ্টা করেছেন। কিন্তু এটা একটু কেমন কেমন না, মানে তিনি সরকারের সুবিধাটা নেবেন, মন্ত্রীর মর্যাদাটা নেবেন, সরকারকে আবার বলবেন হিটলার মুসোলিনির মতো। আসলে উনি ছাড়ছেন না কেন পদটা? এটি অবশ্যই এটির জবাবও উনি দিতে পারবেন। তবে একটি বিষয় আমি স্পষ্ট করে বলতে পারি, যেটি আমার ব্যক্তিগত নলেজ আছে, গত ইলেকশনে উনি কিন্তু প্রত্যাহার জেনুইনলি করেছিলেন। তারপরে ইলেকশনটা কিভাবে হলেন এটি একটি কোশ্চেন মার্ক আছে, যেটি নিয়ে আমি টকশোতে অনেক বলেছি, উনিও বলেছেন। কারণ আমি দেখেছি উনি এই কোশ্চেন মার্ক নিয়ে থাকবেন না, উনি কোশ্চেন মার্ক নিয়ে এখন পর্যন্ত আছেন। মানে উনি কোশ্চেন মার্কটা ওনার যতক্ষণ পর্যন্ত সুবিধাজনক থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবে না, ঠিক ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে এই সরকারের সাথে আসলে এই সরকারের কিছু অ্যাটিটিউড এত বেশি আগ্রাসী এবং টাইরান্ট যে আসলে সরাসরি এর বিরুদ্ধে প্রতিবাদ করা কঠিন। একটু আগে আপনারা যেটা বললেন বিএনপিকে কোনো সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, আমরা দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদ স্যার যখন উনি বেগম জিয়া তো প্রতিবাদ করছেন, আপনারা প্রতিবাদ করছেন না? আপনারা প্রতিবাদ করছেন না কারণ আপনারা ভীতু? না, হতে পারে কিছুটা ভীতু, হ্যাঁ, এটা কিছুটা ভীতু তো লক্ষণ আমাদের দেখা যাচ্ছে অবশ্যই। তবে হ্যাঁ, ওনাকে যখন উনি প্রত্যাহার করলেন তারপরে কিন্তু ওনাকে সিএমএইচ এ রাখা হয়েছিল 21 দিন। তো এই সিএমএইচ এ রাখাটা একটি আমাদের দেশের সাংবিধানিক ইতিহাসে একটি বিগ কোশ্চেন মার্ক, যেটি একসময় না একসময় বের হয়ে আসবে যে ওই 21 দিন কি হয়েছিল, কেন উনি সিএমএইচ এ ছিলেন, আদৌ অসুস্থ ছিলেন কিনা। উনি তো এখন মুক্ত মানুষ, উনি তো বলতে পারেন আসলে সিএমএইচ উনি আদৌ ছিলেন কিনা। এটা আমি বলবো না, বিকজ আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর উপর অনেক চাপ আসেন। তবে আমি বলবো উনি একজন 9 বছরের শাসক ছিলেন, দেশের চালিয়েছেন, আর্মি জেনারেল ছিলেন, ওনার মুক্ত নিজেকে ভাবা উচিত, রাজনৈতিকভাবে চিন্তা চেতনায় নিজেকে মুক্ত ভাবা উচিত। কিন্তু মানে ফ্যাক্ট রিমেইনস যে উনি নিজেকে মুক্ত ভাবছেন না, হয়তো বা তাই। এটি উনি নিজেও অনেকবার বলেছে, আমি অবরুদ্ধ একজন রাজনীতিবিদ, ওনার নিজের দুঃখ আছে। আমিন ভাই, আজকে বেগম জিয়ার একটি আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের দুইজন বিচারক মানে দুটি রায়, মানে দুই রকম রায় দিয়েছেন, যেটাকে আমরা স্প্লিট জাজমেন্ট বলি। এইটা সম্পর্কে আপনার কোনো পর্যবেক্ষণ আছে? কারণ তারা যে প্লি নিয়ে গিয়েছিল ওখানে, যে দুই রকম রায়ের ক্ষেত্রে যে বিচারাধীন, কারণ আরেকজন বিচারকের কাছে যাবে, আমার মনে হয় মাঝখান থেকে কমেন্ট না করাটাই ভালো। তবে আপনি তো জানেন পূর্বাপর ঘটনাটা হচ্ছে কি, যে ওনাদের কথা হচ্ছে যে গ্যাজেট পাবলিশড হওয়ার পরের থেকে আসবেন, কিন্তু ওনারা এখানে ঘটনা যেটা হলো যে একজন বিচারক নিয়োগ করে গভর্নমেন্ট আদেশ দিল, এটা বিজি প্রেসে পাঠিয়ে দেওয়া হলো। এখন সেই ওনারা মানে যারা আসামি পক্ষ তারা দাবি করছেন যে ওটা পাবলিশ না হওয়া পর্যন্ত কাজ করতে পারবে না। এটা ব্যাখ্যা হবে ইয়েতে, মানে পরে থার্ড জজের কাছে না যাওয়া পর্যন্ত পরে আরো ঠিক হবে না। কিন্তু আমরা যে সচরাচর যেটা দেখি যে অ্যাপয়েন্টমেন্টের পরে কাজ আরম্ভ হয়, পরবর্তীতে এটা গেজেটে আসে। আজম ভাই, আমরা খুব গেজেটটা কিন্তু পাবলিশড হয়, আমরা সবাই জানি। মানে আসলে প্রশ্নটা আজম ভাইয়ের উদ্দেশ্যে 10 সেকেন্ডের উত্তর নেওয়ার জন্য, যে আপনারা বলছিলেন যে অনেকেই অনেক সময় বলে থাকেন আইন আদালতের উপর আপনাদের কোনো আস্থা নাই। আজকে যে আপনারা যা চেয়েছিলেন তা একটি বেঞ্চের অর্ধেক বিচারক
সেই ব্যাপারে একমত হয়েছেন, জ্যেষ্ঠ তাতে কি বিচারক হয়েছেন, কনিষ্ঠ বিচারক তাতে কি দ্বিমত 50% আস্থা ফিরে এসেছে কিনা এটি জেনে জিজ্ঞেস করে আমরা ইয়াতে যাব না। এই ইসের উপরে, এই জাজমেন্টের উপরে, এটা একটা খণ্ডিত জাজমেন্ট, এর উপরেই আস্থা ফিরে আসা বা অনাস্থার বিষয়টা বিবেচনা করা যাবে না। আচ্ছা, আমরা যখন ফিরে আসবো তখন আপনার কাছে জানতে চাইবো যে আজম ভাই, মানুষ যেমন র্যাবের নাম শুনলে ভয় পায়, তেমনি সরকার ভয় পায় বিএনপির সমাবেশের নাম শুনলে। মানুষ যেমন র্যাবের নাম শুনলে ভয় পায়, তেমন সরকার ভয় পায় বিএনপির সমাবেশের নাম শুনলে। আপনি একটু বেগম জিয়ার এই কথাটা একটু ব্যাখ্যা করবেন? মানুষ র্যাবের আচরণ ভয় পায়, সরকার ইয়েতে ভয় পায়। আমরা এটা ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আজম ভাই, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে দুটি তুলনা টানা হয়েছে খালেদা বেগম জিয়ার বক্তব্যে। একটি হচ্ছে মানুষ যেমন র্যাবের নাম শুনলে ভয় পায়, তেমনি সরকার ভয় পায় বিএনপি সমাবেশের নাম শুনলে। আমি একটু সংশোধন করি, সরকার ম্যাডাম বলেছেন যে বিএনপির নাম শুনলে ভয় পায়, সমাবেশ এবং বিএনপির নাম শুনলে। এর কারণটা হলো যে র্যাবের ইদানিং কালের যে কর্মকাণ্ড, এটা আপনিও জানেন যে ইদানিং কালের কর্মকাণ্ডে মানুষের মধ্যে একটা র্যাব ভীতি এবং র্যাবের ইমেজ নিয়ে সারা দেশে না শুধু দেশের বাইরেও সাংঘাতিক রকমের প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। কারণ র্যাব দুষ্ট না, র্যাবের বিরুদ্ধে খুন, গুম, হত্যা, এই অভিযোগগুলো একটার পর একটা চলে এসছে বলে এ র্যাব এখন প্রশ্নবুদ্ধ। প্রশ্নবিদ্ধ বলেই মানুষ র্যাবকে ভয় পায়। তাহলে বিএনপিকে ভয় পায় কেন? বিএনপিকে কিন্তু জনগণ ভয় পায় না, সরকার বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়। যেমন আপনি দেখেছেন যে বিএনপির জনপ্রিয়তাকে ভয় পেয়ে বিএনপিকে বাইরে রেখে 5 জানুয়ারির নির্বাচনটা সরকার করেছে। আপনি জানেন যে বিএনপিকে ভয় পেয়ে উপজেলা নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় দফায় যখন দেখলো যে বিএনপি তো একক সংখ্যাগরিষ্ঠতার পথে যাচ্ছে, উপজেলা তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ধাপে কিভাবে মারমার কাটকাট করে উপজেলাগুলো নিয়ে গেল। ঠিক হলো কিনা র্যাবের সাথে বিএনপির তুলনাটা ঠিক হলো কিনা? আমি কিন্তু র্যাবের সাথে বিএনপির তুলনা করি না। বেগম জিয়া করেছেন। না না না, জনগণ যেমন র্যাবকে ভয় পায়, মানুষ যেমন র্যাবকে ভয় পায়, আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়। তাহলে তো আলাদা হয়ে গেল, তুলনা তো হলো না। জনগণ যেমন আর তেমন তো তুলনা না 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 না, এটা ইচ্ছা করলে আমরা এটা বলতে পারি, কিন্তু এটা তুলনা না। র্যাবকে মানুষ ভয় পায়, এটা নারায়ণগঞ্জের ঘটনায়, এটা লক্ষ্মীপুরের ঘটনায়, এটা বিভিন্ন ঘটনায় র্যাবকে ভয় পায়। র্যাবকে মানুষ ভয় পায় কারণ র্যাব দুষ্ট। এখন সরকার বিএনপি সমাবেশকে ভয় পায় কি কারণ বিএনপি সমাবেশটা দুষ্ট সমাবেশ? না, বেগম জিয়া কি এটা মিন করেছেন? না, কি র্যাবের নাম শুনে ভয় পায়? র্যাব যদিও ভালো, মানুষ খারাপ। আমি তো পরিষ্কার বলেছি যে বিএনপিকে সরকার ভয় পায়, বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়, যে কারণে 5 জানুয়ারির নির্বাচন বিএনপিকে বাইরে রেখে করেছে, যে কারণে উপজেলার প্রথম এবং দ্বিতীয় ধাপের পরে আর যে 4টা ধাপ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, আপনারা দেখেছেন টেলিভিশনে, আপনাদের টেলিভিশন সহ সকল টেলিভিশন এবং পত্রিকায় দেখেছে যে বিএনপির ভয়ে সরকার কিভাবে মারমার কাটকাট করে নিয়ে। আমি যেটা বলতে চাইছিলাম বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়, কারণ বিএনপি জনগণের দল, বিএনপির শক্তি জনগণ। আজম ভাই, আমার যেটা এটাতে পার্ট ছিল, সেই পার্টটা হচ্ছে এরকম যে র্যাবের নাম শুনলে যেমন মানুষ ভয় পায়, তেমনি বিএনপির সমাবেশের নাম শুনলে সরকার ভয় পায়। এর মধ্যে হয় র্যাবকে দুষ্ট হতে হবে, নাহলে সরকারকে দুষ্ট হতে হবে, নাহলে বিএনপিকে দুষ্ট হতে হবে, নাহলে মানুষকে দুষ্ট হতে হবে। 4টার মধ্যে যে এখন এটা বেছে নিতে বলতেছিলাম। আপনি বেছে নেন, আমি পরিষ্কার করে বলে দিয়েছি। আমি অবশ্য আমার কাছে কোনটা পরিষ্কার নাই, তবু আমি অ্যাডভোকেট কোন জায়গাটায় পরিষ্কার না আপনি বলেন, আমি পরিষ্কার করে দিই। আমি যদি এটা সমীকরণে মিলাই যে মানুষ যেমন র্যাবের নাম শুনলে ভয় পায়, তার মানে মানুষ র্যাবকে ভয় পায়। র্যাবকে ভয় পায় কারণ ইদানিং কালের ঘটনাগুলো আপনিও জানেন, তার মানে যে র্যাব নিষিদ্ধের দাবি পর্যন্ত উঠেছে দেশে এবং বিদেশে, কারণ র্যাবের বর্তমান কর্মকাণ্ডগুলো এতটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। অর্থাৎ র্যাব সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। আমি দ্বিমত করছি না তো, আমি শুধু আপনাকে মনে করতে বলছি যে মানুষ র্যাবকে ভয় পায় আর সরকার বিএনপিকে ভয় পায়। দুইটা কি মিললো? না, মিলে না তো, কারণ কিন্তু যেমন তেমন তিনি বলেছেন। আচ্ছা, যাই হোক, সেটা নিয়ে আমি আবার পরে আপনাকে বিস্তারিত আপনাকে জানতে চাইব না। আমিন ভাই, যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটুক, সেটা কক্সবাজারের রামু থেকে শুরু করে নারায়ণগঞ্জের পর থেকে ফেনীতে, লক্ষ্মীপুরে, যে কোনো সময় যে কোনো একটা জায়গায় ঘটনা ঘটলে সরকারের শীর্ষ পর্যায় থেকে একটা প্রথম কথাই বলা হয় যে এটা বিরোধী দলের ষড়যন্ত্র, এটা অমুকের ষড়যন্ত্র, তমুকের ষড়যন্ত্র। কিন্তু আমরা দেখেছি প্রতিটি ঘটনায়, এই যে যতগুলি এই ধরনের ঘটনা হয়েছে, প্রতিটি ঘটনা আসলে সরকারের মধ্যেকার, সরকারের দলের মধ্যেকার অভ্যন্তরীণ সাংঘাতিক কোন দলের ফল বহিঃপ্রকাশ। অনেকে বলছেন এটা মাত্র লক্ষণ মাত্র, রোগটা এর চেয়ে অনেক বেশি প্রকট, আমাদের সামনে আরো খারাপ সময় অপেক্ষা করছে। আপনি কি বলবেন? দেখেন, আপনি যে কথাটা বলছেন সেই কথাটা হচ্ছে কি জানেন, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি,
এখানে কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে এটা কিন্তু মানে এটা প্রথম না, এটা অনেক দিন ধরে চলে আসছে। সেখান থেকে আমরা সকলেই জানি যে আমরা যে ওই যে আরেকজনের দিকে আঙুল তুলি সেটা হয়তো সবসময় ঠিক হয় না, কিন্তু অনেক সময় ঠিক হয়। অনেক সময় দেখা যায় যে বিরোধী দল এখানে ওই যে একটা কথা হয় না যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেয়, একই ধরনের যখন এই যে দলীয় ভিতরে যে কুন্দল থাকে সেটাকে বাতাস দেওয়া হয় এবং সেটাকে লাগিয়ে দেওয়া হয়, সেটা এই ধরনের হয়তো বিষয়টাকে আঙুল তোলা হচ্ছে ওই বিষয়ের দিকে যে বিরোধী দল এখানে ইন্ধনদাতা হতে পারে, এখানে তারা এখানে একটা প্রচ্ছন্ন একটা কাজ করছে। এই কথাটা খুব মজার না? আমরা অনেক সময় বলি যে বিএনপি আসলে তেমন কোনো শক্তি নাই, বিএনপি সেই অর্থে জনপ্রিয়তা নাই, কিন্তু এত ইন্ধন এত কিছু সব বিএনপি করতে হবে। না, আপনাকে শুনুন, আপনাকে একটা কথা বলছি, আপনি জনপ্রিয়তা থাকা আরেকজনকে লাগিয়ে দেওয়া বা একটা সমস্যা সৃষ্টি করা এক কথা না, কিন্তু মানে জনপ্রিয়তা না থাকলে করা যাবে না, আপনি করা যায় না, মানে দলের মধ্যে থেকে বা দলে ধরেন ইন্ট্রোডার হয়ে যদি কেউ ঢুকে যায় এই দলে, যদি কোনো তাদের কোনো এবং আজকালকে তো অনেক বলা হচ্ছে যে উনি এই দলের চর, ইভেন বিএনপিতে তো বলছে। আমরা কয়েকদিন আগে পত্রিকা দেখলাম বিএনপিতে অনেক নেতাকে বলছে উনি সরকারি দলের লোক। জি, তো কিভাবে আসে? এবং সরকার দলের পক্ষ থেকেও শুনছি যে এরা, আমি সেই কথাই বলছি আপনাকে, এই যে কথাগুলো আমাদের দেশে, এই সংস্কৃতি কিন্তু এটা পুরনো সংস্কৃতি, এটা মানুষকে। আমার এক বন্ধু বলছিল যে আওয়ামী লীগ দলটা ভালোই ছিল, শুধু আওয়ামী লীগারদের হাতে পড়ে খারাপ হয়ে গেছে। মানে ওরকম হইতে পারে। আওয়ামী লীগের হাতে পড়ে খারাপ হয় না ভাই, যারা নতুন আওয়ামী লীগের তাদের নতুন আওয়ামী লীগের হাতে পড়ে খারাপ হয়েছে। আওয়ামী লীগ কখনো কোনো সবসময় জনমানুষের দল, মানুষের দল। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টি এখন কে চালাচ্ছেন? সরকারি দল, মানে তিনটা অপশন আছে আমাদের কাছে, সরকারি দল, এরশাদ, রওশন এরশাদ। অবশ্যই এটা এখন পর্যন্ত কেউ কি বলেছে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ না? অথবা কেউ কি বলেছে যে আমি চেয়ারম্যান হতে চাই? আপনি এটা আমাকে বলুন। চেয়ারম্যান কি দল চালাচ্ছে? চেয়ারম্যান অবশ্যই দল চালাচ্ছেন। যদি দলে ফাটল থাকতো বলতো কেউ না কেউ যে আমি চেয়ারম্যান হতে চাই। উনি বলছেন যে তোমরা মন্ত্রী আমরা -2 দেখেছি, আমরা কিন্তু -3 দেখিনি, এবং এখনো কিন্তু সেরকম কোনো থিওরি নেই। মানে জাতীয় পার্টি এখন হোসেন মোহাম্মদ এরশাদই চালাচ্ছেন অবশ্যই, এবং অ্যাবসলিউটলি জাতীয় পার্টির মূল যে ভোট ব্যাংক উত্তরবঙ্গ, সেখানে জাতীয় পার্টি সম্পূর্ণভাবে ইউনাইটেড আছে। উত্তরবঙ্গের উপজেলা নির্বাচনে ভরাডুবি হয়েছে জাতীয় পার্টি। এটির মূল কারণ হচ্ছে ক্যাবিনেটে আমাদের দুজন মন্ত্রী থাকার কারণে জনগণের একটা অংশ ভাবছে যে আমরা সরকারের সাথে ওতপ্রোতভাবে মিশে গেছি। ক্যাবিনেটে দুজন মন্ত্রী থাকার ফলে এরশাদ সাহেবের আসর আর কোনো কাজ করছে না। না, এটা কাজ করছে না তা না, অ্যান্টি গভর্নমেন্ট যে ফ্লো চলছে সেই ফ্লোর ভিকটিম সাথে সাথে জাতীয় পার্টি হয়ে যাচ্ছে, এবং এর সাথে কিছু জিনিস মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আছে। এরশাদ সাহেবের এই প্রচন্ড চেয়ারম্যানশিপও সেটাতে কোনো প্রলেপ দিতে পারছে না। এখন জনগণের যেহেতু সরকার অনেকদিন ধরে ক্ষমতায় আছে, সরকার বিরোধী ওয়েব চলছে, সেই ওয়েবেই মধ্যেই জাতীয় পার্টি পড়ে গেছে। সরকার বিরোধী ওয়েব চলছে, আর একটু আপনি যদি ব্যাখ্যা করেন যে সরকার বিরোধী ওয়েব চলছে এই জন্য যে যেগুলো আসন জাতীয় পার্টির ছিল ঠিক সেই আসনগুলো কিন্তু বেশিরভাগই জামাত পেয়ে গেছে, আর কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো বিএনপিও পেয়েছে, কিছু কিছু ক্ষেত্রে পেয়েছে আওয়ামী লীগ। যেগুলো আওয়ামী লীগ পেয়েছে এগুলো বেশিরভাগই প্রশ্নবিদ্ধ, এবং সেগুলো যদি দেখা হয় দেখা যাবে সেই ভোটগুলোতে বেশ কারচুপির অভিযোগ আছে। অর্থাৎ সরকার, মানুষ এখন আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তিকে কিছুটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, এবং এর ভিকটিম হয়ে গেছে ভোটের ক্যালকুলেশন জাতীয় পার্টি। আপনি যদি আজকে প্রথম আলোতে জিএম কাদের সাহেবের সাক্ষাৎকার ছাপা হয়েছে, এর সাথে ভাই তিনি, তাই একটু প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা আমার কাছে খুব একটি ইন্টারেস্টিং লেগেছে। সেই প্রশ্নটি হচ্ছে এরকম, অভিযোগ আছে যে এরশাদ নাম জাপা চালায় সরকার, যেমন মন্ত্রিত্ব প্রত্যাশী জিয়াউদ্দিন আহমদ বাবলুর মহাসচিব হওয়া। জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কি মহাসচিব এই মুহূর্তে হওয়ার কথা ছিল, নাকি সরকার দল চাইলেও বলে তিনি মহাসচিব হলেন? এই ব্যাপারটি আসলে সুনির্দিষ্টভাবে আমি বলতে পারবো না, তবে এটি বলতে পারি জিয়াউদ্দিন বাবলু তো দীর্ঘদিন ধরেই জাতীয় পার্টি করছেন, দীর্ঘদিন ধরে। উনি একসময় ডাকসুর ভিপি ছিলেন, তারপরে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন, জাতীয় পার্টির জিএস ছিলেন, তারপর জাতীয় পার্টির মন্ত্রী হয়েছেন। ওনার জাতীয় পার্টিত্ব নিয়ে তো কোনো সন্দেহের কোনো অবকাশ না, তা নেই। হ্যাঁ, তো ওনার হতবা এরশাদ সাহেবের নেতৃত্ব উনি মানছেন কিনা সেটা নিয়ে সন্দেহের অবকাশ আছে। একটা ইলেকশনের সময় এই ব্যাপারটি নিয়ে যে কয়েকজন ইলেকশন করার পক্ষে ছিল তার মধ্যে উনি ছিলেন, এবং এটি একটি ইস্যু। আচ্ছা, অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিজেপির বিশাল বিজয়ে সবার আগে বিএনপি অভিনন্দন জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই দিন নরেন্দ্র মোদীকে টেলিফোনে শুভেচ্ছা দিয়েছেন, সেই রাতেই খালেদা জিয়া ফোনে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদীকে, যাকে মিডিয়া বলছেন আমাদের দুই দলের অভিনন্দনের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা থেকে বিএনপি কি পেল? আমি প্রথমে একটা কথা বলতে চাই যে বিএনপির জনপ্রিয়তা নেই। এই যে আলোচনাটা হয়েছে একটু আগে, বিএনপির জনপ্রিয়তা না থাকলে 5ই জানুয়ারিতে বিএনপিকে মাইনাস করে নির্বাচনের প্রয়োজনটা ছিল কি? বিএনপির জনপ্রিয়তা না থাকলে, আওয়ামী লীগের তো, বিএনপি তো এত জনপ্রিয় দল, আওয়ামী লীগের সেই সমর্থন নাই যে বিএনপিকে না আনতে পারবে। না, বিএনপি না আসলে কিন্তু নির্বাচনটাই হওয়া উচিত ছিল না, কারণ নির্বাচনটা
প্রত্যক্ষ ভোটেই হয়নি। সেই ক্ষেত্রে বিএনপি যে শর্তগুলো দিয়েছিল আলোচনার মাধ্যমে তার কিছু পূরণ করে নির্বাচন কমিশন এবং সরকারের দায়িত্ব ছিল প্রধান বিরোধী দলকে নির্বাচন। আজব ভাই, তাহলে আমরা এই প্রশ্নটি একটু পরে সেইটা আমার একটু বুঝাই বলেন তো, প্রত্যক্ষ ভোটে নির্বাচন কেন হয় নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনটা প্রত্যক্ষ ভোটে নির্বাচন কেন হয় নাই? কারণ তারা যেমন ধরা যাক আমাদের প্রতিটি সংসদে তো কেউ অনেকেই না, কিছু লোক বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন, 5 থেকে 6 জন প্রতিটি সংসদে। কোন সংসদেই না, একমাত্র 96 এ 48 সাংসদ ছিল, 96 এর 15 ফেব্রুয়ারিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের কোন সংসদ নির্বাচিত হয় নাই, আর কোন সংসদে নাই, কোন উপনির্বাচনে না কোন উপনির্বাচন না, শুধু এই 10ম সংসদে। এবং কিন্তু নির্বাচন কমিশনের শর্তে তো কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকতে হবে, এটা মাস্ট না? একেবারেই মাস্ট, কারণ সংবিধানের 65 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে প্রত্যক্ষ নির্বাচনের কথা বলা আছে। কিন্তু প্রত্যক্ষ নির্বাচন মানেই তো ভোট মানেই তো প্রতিদ্বন্দ্বী। আমি আজকে এখান থেকে, আজম ভাই আপনি আজকে এখান থেকে দাঁড়ালেন, আপনাকে কেউ প্রতিদ্বন্দ্বিতা করলো না, তাহলে কি আপনি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলেন না? না তা প্রত্যক্ষ ভোটে হলাম না, কারণ সেখানে ভোট হলো না। মানে প্রতিদ্বন্দ্বিতা হতেই হবে, প্রতিদ্বন্দ্বিতা হতে হবে। এবং মানে 15তম সংবিধানের সংশোধনীর পরেও এই আর্টিকেলটার কোনো নড়চড় হয়নি, এই জন্যই যে বাংলাদেশে দেখা যায় যে 2 জন না একাধিক প্রার্থী থাকে, এবং বাংলাদেশে বড় 2টি দল সব সময়ের জন্য ছিল, এবং গণতন্ত্রের জন্য এটা অপরিহার্য বিদায়ী এই আর্টিকেলটা থেকে গেছে। প্রত্যক্ষ নির্বাচন না হলে কি সেই সংসদ নির্বাচনকে অবৈধ বলা যাবে? অবশ্যই। তাহলে কি 95 15 ফেব্রুয়ারি 48টি আসনে কি অবৈধ সদস্যরা ছিল? সেজন্যই তো সেই নির্বাচনটা ছিল কিনা তখন তো নিয়ে কেউ প্রশ্ন করেনি। না, মানে যখনই আমি এখন প্রশ্ন করছি তখন ছিল কিনা, আমি মনে করি যে তখন যদি এটা নিয়ে প্রশ্ন হতো। না আমি এখন প্রশ্ন করছি তখন ছিল কিনা। এখন পড়লে তো লাভ নাই, সেটা তো চলে গেছে। প্রশ্ন এবং যে কারণেই কিন্তু সেই সংসদটা 3 মাসও টিকে নেই, এবং তারা যে কথাটা বলে আসছিল যে আমরা শুধুমাত্রই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করবার জন্য এসেছি, চলে গেছে। এরা যেমনি বলছিল যে শুধু সংবিধান রক্ষার জন্য এসেছি, ইমিডিয়েটলি চলে গেলে এই আলোচনাগুলো, এই সংবিধানের ভেতরকার এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো আলোচনায় আসতো না। আমিন ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই সম্পর্কে যদি আপনার কোনো কিছু বলার থাকে, হ্যাঁ তাহলে আমরা শুনবো। শামীম ভাই আপনার বক্তব্য থাকবে, আমরা একটু শুনবো, আমরা একটা বিরতি নিচ্ছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে প্রতিদ্বন্দ্বী নির্বাচন বা প্রত্যক্ষ নির্বাচন সম্পর্কে। আমিন ভাই আপনি একটু বলতে চাইছিলেন। আমার বন্ধু জনাব আহমদ আজম খান যেটা বলছেন যে সংবিধান অনুচ্ছেদ দেখিয়ে উনি যেটা বলছেন যে হচ্ছে প্রত্যক্ষ ভোট নির্বাচিত হবে, কিন্তু নির্বাচনের পদ্ধতিটা কিন্তু সংবিধান লেখা নাই। নির্বাচনটা কিভাবে হবে, নমিনেশনটা কিভাবে হবে, রেজাল্টটা কিভাবে ডিক্লেয়ার করবে, সেটা কিন্তু অন্য আইনে, সেটাকে আমরা বলি জনপ্রতিনিধিত্ব আদেশ অথবা পিপুলস রিপ্রেজেন্টেটিভ অর্ডার 1972, সেই অনুযায়ী এটা বিধিবিধানগুলো লেখা আছে। এবং এখানে যেমন আর্টিকেল ওইটার যে আরপিওর যে আর্টিকেল 19-এ বলা আছে, যদি একটি মাত্র নির্বাচন বৈধ নির্বাচনের পাওয়া যায়, নমিনেশন থাকে, আর তার যদি কোনো প্রতিদ্বন্দ্বী না পাওয়া যায়, তাহলে যেদিন কি হয় ওইটাকে বাছাই যেদিন হবে সেদিন ওনাকে নির্বাচিত ঘোষণা করবে। আমি এটা ওটা বলছি না, আমার বন্ধু যে আজম সাহেব বললেন যে ওটা নির্বাচন না, তাহলে তো প্রথম কাজ হবে ওই যে 19টাকে করা, আর সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে একটা মামলা করে ওটা উড়িয়ে দেওয়া, ওইখান থেকে পাল্টিয়ে দেওয়া। ওটা থাকা অবস্থায় আপনারা বলতে পারেন না যেটা নির্বাচন না, এটা হয়তো আইনে আছে। আসলে আর্টিকেল 65 এর যে ব্যাখ্যাটা বিএনপি বা আজম ভাই দিচ্ছে, আসলে আর্টিকেল 65 বলেছে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির ভিত্তিতে ইলেকশন হবে, এটাই মিন করছে ডাইরেক্ট ইলেকশন। যেমন আপনি ইংল্যান্ডের হাউস অফ লর্ডসে সেখানে কোনো ইলেকশন হয় না, সেখানে সিলেকশন হয়। ফেমাস লয়ার, ফেমাস ক্রিকেটার, ফেমাস ফুটবলার, তাদেরকে প্রাইম মিনিস্টার অথবা কুইন সিলেকশন করে বসাচ্ছেন। এটা বলছে এটা ওই সিস্টেমটা হবে না, ডাইরেক্ট ইলেকশন হবে। তো এখানে আসলে ওই একতরফা বা আপনার একজন ক্যান্ডিডেট থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ওইটা আসলে এটা আমার মনে হয় না কভার করে। আমার মনে হয় এই ইলেকশনটা নিয়ে মূল জায়গাটি হচ্ছে ভোটারদের অংশগ্রহণ ছিল না, আমাদের সেই জায়গাতেই থাকা। আমি একটু ইন্টারফেয়ার করি, আমাদের অন্য প্রশ্ন আছে, তবে আপনি যদি একটু চট করে আমি এক লাইনে বলবো। যেখানে আমরা সকলেই বাংলা ভাষাভাষী, যেখানে বলা হয়েছে প্রত্যক্ষ ভোটে, অর্থাৎ গণতন্ত্রের জন্যই এই আর্টিকেলটার এই এখানে ইনস্টেট করা হয়েছে প্রত্যক্ষ নির্বাচন। এখানে একেবারে 65 ভোটে, প্রত্যক্ষ ভোটে
এটা বাংলাটা দেখেন প্রত্যক্ষ ভোটে না, না, নির্বাচিত ঠিক আছে, হতে হবে। প্রত্যক্ষ ভোটেই হইলেন, তো হ্যাঁ, মানে সেটা তো সেই ক্ষেত্রে কিন্তু অন্য কোনো ব্যাখ্যার এইটা প্রয়োজন জিনিসটা আছে নেই। হচ্ছে যে আমি আপনাকে বলি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ আমি বললাম তো, নির্বাচন মানে কি? নির্বাচনের ভোট? মাধ্যমে প্রত্যক্ষ না, না। নির্বাচন মানে কি? প্রত্যক্ষ না, ভোট? তবে এটা নিয়ে আসলে এটা আজম ভাই না, না, এটা নিয়ে না, বিস্তারিত না, তর্ক থাকবে, আরো কিন্তু না। আমার কাছে মনে হয় যে আরো কোনো একটা জায়গায় ব্যাখ্যার প্রয়োজন নেই। আমার কাছে মনে হয় যে কোনো একটা জায়গায় যদি একজন মাত্র প্রার্থী না, না, থাকেন, যতক্ষণ সেই খালি ক্ষেত্রে- হ্যাঁ, ওই আমার বন্ধু যেটা বললেন বা আজম ভাই হয়তো এটা এখন স্বীকার করছেন না, কারণ আমি জানি না, নির্বাচন প্রত্যক্ষ পরোক্ষ দুইভাবেই হয়। দুইভাবে হয়, ইলেকশন হয়, সিলেকশন হয়। ইলেকট্রাল কলেজের হ্যাঁ, মাধ্যমে হ্যাঁ, আসে, এটা পার্লামেন্ট তারপরে ইলেকশন সরাসরি তো হয়। না, না, প্রত্যক্ষ দুনিয়ার নির্বাচন সব দেশে। আজম ভাই আপনাকে একটা কিন্তু- অন্য প্রশ্ন কিন্তু বলতে চাই। আমেরিকায় কিভাবে হচ্ছে? আমাদের আমেরিকায় কনস্টিটিউশন আছে, আমেরিকা যেটা সিলেকশন হতে হবে আমেরিকায় না। কিভাবে হচ্ছে? আমেরিকা আজম তো ভাই, এটা- আজম ভাই, আমাদের এটা অন্য ইলেকট্রাল কলেজের না মাধ্যমে না, হয়। এটা তো বাংলাদেশের কনস্টিটিউশনের কথা আজব বলছি। আজব ভাই, আরে আমি আপনি তো আমি একটা অন্য প্রশ্ন প্রত্যক্ষ বলতে নির্বাচন। চাই যে গতকাল বেগম জিয়া বলেছেন যে ভোট না। সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে আরো সময় দিতে চান, সরকারকে আরো পোস্টে সময় দেওয়ার কথা তিনি বলেছেন। আপনার কাছে কি মনে হয়, সরকার এখন কাঁচা না পাকা, মানে পোস্টে আর কতক্ষণ সময় লাগবে? দেখুন, এই বিষয়গুলো কিছু কিছু রাজনৈতিক বক্তব্য থাকে যেগুলোকে বুঝে নিতে হয়, সরাসরি ওই আম পচা বা কাঁঠাল পচা না। অর্থাৎ আওয়ামী লীগের ভেতরে বা সরকারের ভেতরে যে পচন ধরেছে, এই পচন ধরাটাকে ওই আম পচা কাঁঠাল পচা মনে করলে হবে না, রাজনৈতিক ভাবে পচন ধরেছে। যেমন আপনি নারায়ণগঞ্জের ঘটনা দেখেন, Exactly, সেটা ফেনীর কিরকম ঘটনা সময় দেখেন, লাগতে পারে? সারা বাংলাদেশে আওয়ামী লীগের ভেতরে যে পচন ধরেছে, এই পচনই আওয়ামী লীগকে নিঃশেষ করবে, এটাই মানে ম্যাডাম কত- খালেদা জিয়ার বক্তব্যে কত বেরিয়ে কত কত এসেছে। সময় লাগতে পারে? এটা অপেক্ষা করতে হবে আমাদের। এবং কঠোর আন্দোলন মানে অপেক্ষা করতে হবে যে কবে গিয়ে পচে। আচ্ছা, অ্যাডভোকেট আমিনুদ্দিন, বিএনপিকে সভা সমাবেশ মিছিল করতে বাধা দেওয়া হচ্ছে, এই কথা কিন্তু সত্য। আমরা যেভাবে এই ব্যাপারটা দেখি না কেন, তারা যদি হরতাল অবরোধের মতো কর্মসূচিতে ফিরে যায় এবং আমরা জনগণ দুর্ভোগে পড়ি, এর দায় আসলে কে নেবে? আপনাকে একটা কথা বলি, আপনি বলছেন যে বাধা দেওয়া হচ্ছে। আমরা তো পহেলা মেতে যারা মে দিবসের যে জনসভাটা ওনারা তো নির্বিঘ্নে করলেন, এবং ওরা কোথায় করলেন? এই যে আমাদের যে সরোয়ার্দী উদ্যানে। জি। তা সেদিন তো কেউ বাধা দেয়নি। ওনারা যে নিয়ম মেনে ওনারা যে নির্বাচনী বা যে কোনো সভা করেন, কেউ তো বাধা দিতে আসছে না। আর উনি যদি মে মাসে পরে কোনো পয়লা মের পরে কোনো পরিস্থিতির পরিবর্তন হয়েছে কিনা, কোনো ডিসিশনে পরিবর্তন আসছে কিনা, না, আমি যে তো- ওনাকে কোনো সমাবেশ শুনুন, করতে আপনি দেবেন না? দেখেন পয়লা মের পরে ওনারা কি পল্টন ময়দানে গিয়েছেন এরপরে কখনো, মানে- বা সরোয়ার্দী উদ্যানে মানে গিয়েছেন? ওনারা গেলে কি সরারদি ময়দানেই শুরু ওনারা- করতে পারবেন? না না, সরোয়ার্দী উদ্যানে আপনি এখন যদি হাইকোর্টে করতে চান, আমি যদি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনে করতে চাই, আমি করতে পারবো না? না, ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার আপনি করতে পারবেন। হ্যাঁ? সেটা আমি পারলাম না তো। না, আপনি পারলেন না, সেখানে দেখা নারায়ণগঞ্জে যাচ্ছে পারলাম না। আমি দেখা নারায়ণগঞ্জে যাচ্ছে তো আমি পারলাম না। আপনি দেখেন নারায়ণগঞ্জের পরিস্থিতি দেখেন তখন কি ছিল। আপনি ওইখানে যে উস্কানি দেন, তো দেশের কি ভালো হবে কি খারাপ হবে আপনাকে দেখতে হবে না? ওই যে আর্টিকেল 37 কি হচ্ছে, জননিরাপত্তার স্বার্থে আমি কি করতে পারি। তো ওই সময় দেশে যে কি উত্তপ্ত অবস্থা ছিল নারায়ণগঞ্জে, আপনি জানেন, আমরা সকলেই জানি। না, কিন্তু দেখেন, এখানে আমি দেখেন, আমি আজম ভাই, আমি একটা জিনিস জানতে চাই, আমি- নারায়ণগঞ্জে যদি বেগম জিয়া ওই দিন না যাইতেন, তাহলে কিন্তু আপনারা বলতেন যে এত ঘটনা ঘটলো, বেগম জিয়া তো নিজে ওখানে গেল না। আমি এটা কারণ আমরা বলছি। অতীতে এরকম ঘটনা ঘটছে। না, না, আমি এটা এখন বলি- বেগম জিয়া ওখানে গেলেন, আপনারা তাকে কোনো সমাবেশ করতে দিলেন না। আমি একটা পরিবারের সঙ্গে কথা বলতে আমি দিলেন একটা না। কথা বলি জি, আপনাকে, একটু জি। দয়া করে শুনেন আমার কথাটা। আপনি দেখেন এই যে ফুলগাজীদের যেটা হলো যে ফেনীতে, এই ফেনীর ঘটনা দেখেন 48 বা 50 ঘন্টার মধ্যেই কিন্তু প্রকৃত অপরাধী সবাইকে কিন্তু র্যাবরা ধরে ফেলছে। সময় দিতে হবে তো আইন প্রয়োগকারী সংস্থাকে। দেখেন না তারা কি করে, তারা তো এখানে ধরে ফেললো। প্রকৃত প্রথম আপনার তো কথা হলো যে সমস্যা হচ্ছে কি, আর্টিকেল যে আমরা যে আগে যদি কারো দিকে সন্দেহের তীর বা তাকে যদি দোষী সাব্যস্ত করার চেষ্টা করি, আমরা উল্টা ভাবে ব্যাপারটা দেখতে পারি যে আমরা চাপ প্রয়োগ করলাম বলে আপনারা না, মানলেন। ফেনীতে তা হয় নাই ভাই, এখন কেউ আমার চাপ দেয় নাই, বন্ধু- তার আগে ধরা হয়ে গেছে। ফেনীতে চাপ দেওয়ার আগে ধরে আমার ফেলছেন। বন্ধু আপনি আর্টিকেল সেটা- 37 এর আপনি দেখেন- অপব্যাখ্যা করছেন। জি। আর ওই যে ফুলগাজীতে বা নারায়ণগঞ্জে ধরে ফেলছেন, মূল আসামি এখনো ধরা শোয়ার বাইরে আছে, গডফাদাররা এখনো আপনারা ধরা অপেক্ষা শোয়ার করেন। না, বাইরে না, না, আছে। আজম ভাই, আপনারা এইটাও- অপেক্ষা করেন। এইটাও- এটাও আবার একটা পলিটিক্যাল স্টাইল, যেই ধরা পড়ে না তাদেরকে আপনি মূল আসামি বলেন। র্যাবের 3 জনকে ধরা না হলে কেন? র্যাবের 3 জনই থাকতো কেন মূল মূল আসামি। আসামি? কেন? র্যাবের 3 জনকে সম্পর্কে এই কথা বলা হয়েছে, বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ থেকে মন্ত্রী জামাইকে কখনোই ধরা হবে না। হ্যাঁ, কেন? দায়িত্ব নিয়ে বলা হয়েছে, মন্ত্রী না, জামাইকে কখনোই ধরা হবে না। আপনি কি মনে মন্ত্রী করেন- জামাই এটা 13তম দিনের না, রিমান্ডে আছে। আপনি কি মনে করেন যে নারায়ণগঞ্জের যে মূল 1 নম্বর আসামি নূর হোসেন, সে কতদিন পরে পালিয়ে গেছে? কেন সেটা যেতে দেওয়া হলো? সে দ্বিতীয় দিন পালিয়ে গেছে। তার জন্য বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো র্যাবের কর্মকর্তা সহ ডিসি, এসপি সহ 18 জন কর্মকর্তাকে সেখান থেকে প্রত্যাহার কি করা হয়েছে। sufficient মনে 81 জন করছেন? কর্মকর্তা। আমি কিছুতেই সাফিসিয়েন্ট মনে করি না, কিন্তু আমার একটু দায়িত্ব হবে হচ্ছে পেশা স্বাধীনতা পাঠানোর কাছে। আপনি ফুলগাজীর বলেন, এই যে 2000-এর বাগবিতণ্ডা, 1000-ই বলছে, আরেকজনের 1000-ই বলছে, তারা তো এখনো বাইরে আছে। আর নারায়ণগঞ্জের তো আচ্ছা, ওই যে আপনি আইনে- সেলিনা আচ্ছা, হায়াত আপনি তো আরবি আইনের একজনকে ছাত্র। তীর ছুঁড়েছে, না, না। সে তো এখনো দাপটের সাথে কথা আপনি তো বলে আইনের যাচ্ছে। ছাত্র, কেউ যদি একজন বললো আর তাকে ধরা যাবে, তার সেলিনা ধরার মতো তাইবিও প্রক্রিয়া তো থাকে না? আওয়ামী লীগই করে। না, না, সেলিনা তো খালেদ, আওয়ামী লীগ করে। খালেদ, আপনি- তার মানে আমি- কি মূল আমি বললাম যে পরিকল্পনাকারী বা গডফাদাররা শুনুন, কেউ আমি বললাম যে গ্রেফতার খালেদ এই ঘটনার জন্য দায়ী। খালেদকে কি পুলিশ ধরতে পারবে? যতক্ষণ পর্যন্ত তাদের হাতে কোনো ধরনের তথ্য প্রমাণ না আসে,
তারা তো একদম মানসিক কিন্তু হয়রানি কিন্তু করতে আমিন পারবে ভাই না। শামীম ওসমানের সম্পর্কে যে আমি রেকর্ডটি সেটা- বাজারে এসছে হ্যাঁ, অবশ্যই। সেটা কি মোটামুটি ভাবে একটা এভিডেন্স হিসেবে নেওয়া যায়? হ্যাঁ শুনেন, যখন মানে আমি বলছি, তদন্তের স্বার্থে কি এগুলো নেওয়া তদন্তের যাবে। স্বার্থে কি তাকে প্রশ্ন করা উচিত ছিল? প্রশ্ন হয়তো এখন সময় চলে যায়নি, প্রশ্ন হয়তো করতে প্রশ্ন পারে। করা হবে। আমরা একটা আমরা আমরা আজকে আমরা daily আসলে দেখছি, আমরা আসলে আজকে daily stand আমি দেখছি যে তাকে প্রশ্ন করা হবে, আজকে daily stand আমি আমরা দেখলাম। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে যাব। মানে- শামীম ভাই, আমি অবশ্য আপনার কাছে আসবো হচ্ছে বিরতির পরে, আমি আইনের প্রশ্নটি একটু করে ব্যাখ্যা যাই। এক এক রকম দিয়ে আজকের একটি মানে এটাকে তৈরি করা আর কি। আজকের অনলাইন গণমাধ্যমে প্রথম আলো সহ অন্যান্য গণমাধ্যমেও দেখতে পাচ্ছি, আমরা অনলাইনে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ 5 আসন উপনির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার স্ত্রী বিরোধী দল নেতা সহ সংসদ 2 মিনিট অবস্থান নিয়েছেন। এই খবর কতটা সত্য, সেখানে দলীয় মনোনয়ন কে পাচ্ছেন সেটা নিয়ে হচ্ছে আমাদের প্রশ্ন। পত্রপত্রিকায় ইয়াগুলি আসছে যে পছন্দের লোককে প্রার্থী করতে এরশাদ রওশন টানাটানি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে এই বিষয়ে জানতে। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। আমরা ব্যারিস্টার শামীম হায়দার আপনার কাছে একটু জানতে চেয়েছিলাম যে নারায়ণগঞ্জে কি এরশাদ এবং তার স্ত্রী রওশন এরশাদের মধ্যে 2 মিনিট অবস্থান নিয়েছেন কিনা প্রার্থী নির্বাচনের ব্যাপারে। আমি শুধু অ্যাডভোকেট আহমেদ আজম খানের জন্য একটি তথ্য দিতে চাই। আমাদের গবেষণা সেল জানালো এই মাত্র যে 1973 সালে 11 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, 1979 সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় 11 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, 1988 সালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের সময় 18 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আমরা একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে যাই। যে আসলে এই তিনটি সংসদে 73, 79 জাতীয় পার্টির একটি সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে জাতীয় পার্টির নেগেটিভ ইস্যু কোনো একটি পেলেই মিডিয়াতে এটি অনেক বড় করে ফোকাস করা হয়। কিছুদিন আগেও রওশন এরশাদ এবং খালেদ এরশাদ স্যারের দ্বন্দ্বটাকে অনেক বড় করে দেখানো হয়েছিল, কিন্তু তারা কিন্তু এক মঞ্চে সুন্দর মিটিং করেছে, প্রেসিডিয়াম মিটিং করেছে। রওশন এরশাদ ম্যাডাম একবারও বলেনি যে আমি পার্টির চেয়ারম্যান হতে চাচ্ছি, অথবা এরশাদ স্যারও একবারও বলেনি আমি বিরোধী দলের নেতা হতে চাচ্ছি। একটি সমন্বয় কিন্তু তাদের মধ্যে অবশ্যই আছে। এখন নারায়ণগঞ্জের বিষয়টি নিয়ে আমি যতটুকু জানি পার্টি এখনো ফাইনাল সিদ্ধান্ত নেয়নি। জাতীয় পার্টি সম্পর্কে মানে কোনো নেগেটিভ কোনো কিছু পেলে আপনি এটা মিডিয়াকে দায়ী করছেন কেন করে? আমি এটা দায়ী করছি না, আমার মনে হচ্ছে এটির মুখরোচক সংবাদ হয় হয়তোবা, যে কারণে মিডিয়া এটাকে প্রচার করে বেশি। এটি জাতীয় পার্টির জন্য দুর্ভাগ্যজনক আসলে। না মুখরোচক হয় কিনা আমি জানি না, কিন্তু মানে জাতীয় পার্টির কথা এর পিছনে আমি একটি মানে মানসিক কারণ পেয়েছি যে আসলে আজকে যারা সিনিয়র সাংবাদিক তারা অনেকেই এরশাদ বিরোধী আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছিলেন। এটি হতে পারে ওই সময় সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা এখনো রয়ে গেছে, এই জন্য এটি হচ্ছে যে কিছু নেতৃত্ব দিয়েছেন, কিছু আবার এরশাদ সাহেবের সঙ্গে তার দলও জয়েন করেছেন। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমরা আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম এখন 1 মিনিটে সেটি জবাব দিতে হবে যে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তখন একটি মিডিয়া বলেছিল যে একটি অভিনন্দনের প্রতিযোগিতা। আপনি আমি তার আগে এক লাইনে শুধু বলছি যে এই যে 73, 79, 96 এবং 2014-তে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সেটা সংবিধানের লঙ্ঘন হলেও সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলেনি বলে সেটা চলে গেছে। এখন যেহেতু এটা নিয়ে প্রশ্ন উঠেছে অতএব এটা এখন আর এইভাবে চলে যেতে পারে না। আর তখন যে সংখ্যা ছিল এখন সেই সংখ্যাটা একেবারে 151-র উপরে উঠে গেছে, এর জন্যও এই প্রশ্নটা এইভাবে উঠেছে। কিন্তু সেটিও একটি শিক্ষা যে সময়ে ছোট বিষয় নিয়ে প্রশ্ন না তুলে রাখলে পরে আসলে 151, 152 এগুলো হবেই, সামনে হয়তো 252 হবে। যদি কেউ প্রশ্ন না উঠায় সেটা চলে গেছে, এখন প্রশ্ন উঠেছে অতএব এটা যেতে পারবে না। আচ্ছা, এখন নরেন্দ্র মোদীর বিষয়ে যে কথাটা বলেছেন যে এটা একটা প্রতিযোগিতা, আমি মনে করি যে এই নরেন্দ্র মোদী 5ই জানুয়ারির নির্বাচনের যে প্রকৃতি, একেবারেই 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বাকি 146 আসনে ভোটারবিহীন, এই যে একটা তামাশা। আর পাশাপাশি দেখা গেল যে ভারতে সত্যিকার অর্থে যে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, সেখানে নরেন্দ্র মোদী হোক আর যেই হোক সেই নির্বাচনকে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে অভিনন্দন জানিয়েছে ম্যাডাম। মানে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া একটি নির্বাচনকে, হ্যাঁ, তত্ত্বাবধায়ক ছাড়া কত শক্তিশালী নির্বাচন কমিশন এবং কত শক্তিশালী গণতান্ত্রিক নির্বাচন, সেই নির্বাচনকে ম্যাডাম খালেদা জিয়া করেছেন, অভিনন্দন জানিয়েছেন যে দেখুন বাংলাদেশের 5ই জানুয়ারির নির্বাচন যারা করেছেন তাদেরকে ওই অভিনন্দনের মধ্য দিয়ে এটাও দেখিয়েছে আঙুল দিয়ে যে দেখুন নির্বাচন কতটা সুষ্ঠু হয়, আর আপনারা 5ই জানুয়ারিতে কি করেছেন। এজন্যও বেগম খালেদা জিয়া ওই ভারতীয় নির্বাচনকে অভিনন্দন জানিয়েছেন। আমি অ্যাডভোকেট আমিন আপনার কাছে সর্বশেষ প্রশ্ন করতে চাইবো যে আবারও জাতীয় পার্টির প্রসঙ্গ আসছে যে প্রধান বিরোধী দল হয়েও মন্ত্রিসভায় জাতীয় পার্টির অংশগ্রহণকে আজ অসাংবিধানিক বলেছেন জিএম কাদের। এই বিষয়ে আপনি কি মনে করেন, মন্ত্রিসভায় অংশগ্রহণ করে প্রধান বিরোধী দল হওয়া যায়? এটি মানে একটা আইনি প্রশ্ন আর কি। দেখেন, এটা ভবিষ্যতের জন্য রেখে দেন, যদি কখনো আদালতে যায় সেটা আদালতে বিচার করবে এটা আইনসঙ্গত বা কতটুকু আইনসঙ্গত বা কতটুকু আইনসঙ্গত নয়। তবে যদি তারা দেশের জন্য কাজ করতে চান এবং তারা যদি মনে করেন দেশের স্বার্থে কাজ করার প্রয়োজনে তারা যদি সরকারে অংশগ্রহণ করতে চান সেটা তো অবশ্যই ভালো হবে, কারণ সকলে মিলে ঐক্যমতের ভিত্তিতে দেশকে পরিচালনা করেন
সেই ক্ষেত্রে ভুলটা কম হতে পারে, এবং তারা যদি সত্যিকারভাবে সরকারের দুষ্টুটগুলো তুলে ধরতে পারেন সেটা সরকারের জন্য যেমন লাভবান হবে, মানুষের জন্য লাভবান হবে। কিন্তু এখন তারা কি করছেন কি করছেন না সেটা ভবিষ্যতে বিচার করবে। আমাদের আমি কি 1 মিনিট সময় নেব? না, আমাদের একদমই 30 সেকেন্ড সময় আছে। আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে এই প্রশ্নটি করতেই হবে যে জাপা চেয়ারম্যানের নির্দেশেই 10ম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 1 আসনে আপনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন, এই জন্য কি আপনার কোনো আফসোস আছে কিনা? না, এই জন্য আফসোস নেই। এই কারণে আসলে পরবর্তী যে ইলেকশনটি হয়েছে, আমি যদি দেখতাম সেই ইলেকশনে ব্যাপক ভোটারের অংশগ্রহণ হয়েছে, তাহলে আমার আফসোস হতো যে অনেক ভোটার এসেছে, আমি সেখানে ইলেকশন করলাম না। বাস্তবতা হচ্ছে সেখানে 5% ভোটারও, সেখানে না, আমি বলবো বেশিরভাগ আসনেই 5 থেকে 10% ভোটারই ভোট কেন্দ্রে যায়নি। তো সেখানে এই 5% 10% ভোটের এমপি হওয়াটা খুব একটি দুঃখের বিষয় না মনে হয়। আজ আপনি এক লাইন বলতে পারেন, আমাদের 10 সেকেন্ড সময় আছে। আমি 1 লাইন শুধু, আমি আসলে ভুলে গেছি। আচ্ছা, না, আমিন ভাই বলছিলেন যে ওই সরকারের থেকে বিরোধী দলে থেকে, আমি বলবো যে এই যে সরকারের থেকে আবার বিরোধী দলে থাকা, এটা একদিক থেকে হাস্যকর, একদিক থেকে একেবারে গণতন্ত্রের জন্য অমর্যাদাকর, একদিক থেকে রাজনৈতিক দেউলিয়াত্ব, আরেক দিক থেকে রাজনৈতিক লাম্পট্য। আমি একটা কথা আমার বন্ধু শামীমের কথা বলে মনে হচ্ছে, আমার মনে হয় শামীমের উচিত হবে উনি তার প্রেসিডেন্টকে অ্যাডভাইস করা, যেহেতু উনি অ্যাডভাইজার, যে এই ধরনের অবস্থার প্রকৃতি যেখানে ভোটই হয় না উনি বিশ্বাস করেন, সেইখানে কিভাবে তারা এই সরকার থাকে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখাবো আগামীকাল এই সময়। শুভরাত্রি।